উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয় এই মুভি। এক কম বয়সী সুন্দরী মেয়ে গ্রামে বিয়ে হয়ে আসলে গ্রামের সব পুরুষের নজর কিভাবে তার দিকে পড়ে, আর একটা সময় বাধ্য হয়ে সে গ্রামের সব পুরুষের সঙ্গেই রাত কাটায় এবং কি হয় তাদের শেষ পরিণতি, এই নিয়েই মুভির গল্প। গল্পের শুরু হয় উত্তরপ্রদেশের একটি গ্রাম থেকে। এই গ্রামে মেয়ের জন্মকে যেন একটা অভিশাপের মতো দেখা হয়। গ্রামটা খুব বড় নয়, এখানকার বেশিরভাগ মানুষ চৌধুরী অজম সিং এর ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। সেই ভাটায় ধানুয়া নামে একজন মানুষও কাজ করে। বয়স প্রায় ৪৫, অবিবাহিত এবং একা। বিয়ের আশা সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। তার বিশ্বাস যে সে সারা জীবন একাই থাকবে। কিন্তু একদিন গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ের সন্ধান নিয়ে আসে। মেয়েটির নাম ভৌরি, বয়স প্রায় ২১ থেকে ২২। গ্রামের লোকেরা বলে ভবরী একটা অলক্ষণের ছায়া। কারণটা বেশ অদ্ভুত। এ পর্যন্ত তার ৩ বার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু প্রতিবারই বর মৃত্যুর মুখে ঢলে পড়েছে। একজনের মৃত্যু হয়েছিল বিয়ের মণ্ডপেই, দ্বিতীয় সম্পর্ক কখনোই পূর্ণতা পায়নি, আর তৃতীয়টা ছিল সবচেয়ে মর্মান্তিক। বিয়ের দিন বর ঘোড়া থেকে পড়ে মারা যায়। ভৌরির বিয়েতে ৫ জন গুরুত্বপূর্ণ মানুষ গল্পের আসল রহস্য উন্মোচন করে। প্রথমজন হলেন চৌধুরী অজম সিং, গ্রামের সবচেয়ে বড় জমিদার এবং রোজগারের উৎস। দ্বিতীয়জন তার ম্যানেজার সৌরভ, যে একসময় মজদুর ছিল কিন্তু এখন চৌধুরীর ডান হাত এবং গুন্ডা। মজদুরদের কাছ থেকে চাঁদা আদায় করা আর তাদের উপর দাপট দেখানোই তার কাজ। তৃতীয় গ্রামের পণ্ডিত, ধর্মের নামে ভণ্ডামি, টাকার বিনিময়ে তন্ত্রমন্ত্রের খেলা আর নারীদের সম্মান লুটে নেওয়াই তার আসল চরিত্র। চতুর্থ গ্রামের দোকানদার, যে ধার দেয় ঠিকই কিন্তু বদলে নারীদের শরীরের প্রতি লোলুপ দৃষ্টি ফেলে। আর পঞ্চম সবচেয়ে বিপজ্জনক, গ্রামের ডাক্তার। লোকে তাকে ভগবানের মতো মানে, কিন্তু সে মানবতার সবচেয়ে বড় অপরাধী। ভৌরির বিয়েতে চৌধুরীর 2 ছোট ভাই দয়া আর গোপাল উপস্থিত ছিল। তারা বড় ভাইয়ের উপর ক্ষোভ ঝাড়ছিল, কেন সে ধানুয়ার মতো লোকের সঙ্গে এত সুন্দরী আর তরুণী মেয়ের বিয়ে দিল। এই 2 ভাই গ্রামের কুখ্যাত দুষ্কৃতিকারী। গ্রামে বোধহয় এমন কোনো মেয়ে নেই যার উপর তাদের কুঞ্জর পড়েনি। বিয়ের দিন যখন গোটা গ্রাম ভোজের আনন্দে মেতেছিল, সেই রাতেই চৌধুরীর 2 ভাই এমন কাণ্ড ঘটায় যা কেউ কল্পনাও করেনি। তারা গ্রামের এক মানসিকভাবে অসুস্থ মেয়ে বাসন্তীকে মিষ্টি কথায় ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা পশুর মতো নির্মমতার সব সীমা পার করে দেয়। তারপর ভয় পায় যদি বাসন্তী কাউকে সত্যিটা বলে দেয়, তাই তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। তারা ভেবেছিল এই ঘটনাও আগের মতোই চাপা পড়ে যাবে, কিন্তু এবার ব্যাপারটা শুধু অপকর্মে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল খুন। গ্রামের মানুষ হতবাক হয়ে যায়, আর পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে চৌধুরীর পুরনো শত্রুতার কথা সবাই জানত। পরদিন যখন চৌধুরী তার ভাইদের পাপের প্রায়শ্চিত্ত করাতে মন্দিরে নিয়ে গেল, তখনই ইন্সপেক্টর সেখানে হানা দেন। গোটা গ্রামের সামনে তিনি চৌধুরীর 2 ভাইকে ধরে ফেলেন। চৌধুরী যখন মাঝখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করল, ইন্সপেক্টর রাগে ফেটে পড়ে তার গালে এমন থাপ্পড় কষালেন যে গোটা মন্দির গমগম করে উঠল। তিনি গর্জে বললেন, যদি হিম্মত থাকে তাহলে তোর ভাইদের জামিন করিয়ে দেখা, এবার কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। যদিও তার কাছে সরাসরি প্রমাণ ছিল না, তবু তিনি নিশ্চিত ছিলেন ডিএনএ টেস্ট করে সত্যিটা বের করে আনতে পারবেন। থানায় পৌঁছে 2 ভাইয়ের এমন আপ্যায়ন করা হয় যে তারা শেষমেশ সব কিছু স্বীকার করে নেয়। চৌধুরী শহরের একজন উকিলের সঙ্গে পরামর্শ করেন, কিন্তু উকিল স্পষ্ট বলল মামলাটা খুব জটিল, জামিন পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। তবে সেটিং করতে পারলে একটা পথ বেরোতে পারে, কিন্তু তার জন্য মোটা টাকার প্রয়োজন। চৌধুরীর কাছে তখন টাকা ছিল না। ঠিক তখনই গ্রামের পণ্ডিত এগিয়ে এলো, বলল, চিন্তা করিস না চৌধুরী, শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নে। ৩০০ শ্রমিক আছে, প্রত্যেকের অর্ধেক মজুরি আটকে দে, দেখতে দেখতে টাকা জমে যাবে। আর তাই হলো, শ্রমিকদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো। বাধ্য হয়ে শ্রমিকরা কাজ ছাড়তে পারল না, কারণ আশপাশে আর কোনো ভাটা ছিল না। যে প্রতিবাদ করত তাকে হয় ধমকানো হতো, নয়তো তার কুষ্ঠি দেখিয়ে ভয় দেখানো হতো। গরিব শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল। বুধবার নামে এক শ্রমিক তার অসুস্থ ছেলের ওষুধ কিনতে পারল না। শেষে তার স্ত্রী মালতীকে ছেলের চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের সঙ্গে শুতে হলো। পরদিন ধানুয়া নিজে তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল। চৌধুরী বেহায়ার মতো বলল, টাকা চাই? তাহলে তোর বউকে আমার কাছে পাঠা, পুরো মজুরি পেয়ে যাবি। এ কথা শুনে ধানুয়া রেগে আগুন হয়ে গেল। সে পাল্টা জবাব দিল, ঠিক আছে চৌধুরী, আমি 7 দিনের মজুরি ছেড়ে দিলাম, তুমি তোমার বউকে আমার কাছে পাঠাও। এই জবাবে চৌধুরী আগুন হয়ে গেল। সে তার লাঠিয়ালদের দিয়ে ধানুয়াকে নির্মমভাবে পিটিয়ে দেয়।
ধানুয়া প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়। ডাক্তার তার ব্যান্ডেজ করে দেয়, কিন্তু পরীক্ষার নামে টাকা আদায়ের ফন্দি করে। ধানুয়ার ঘরে খাবার পর্যন্ত জুটছিল না। আসলে ডাক্তার ভেবেছিল ভৌরি এত টাকা দিতে পারবে না, আর মালতীর মতো সে ভৌরিকেও ফাঁসাতে পারবে। কিন্তু ভৌরি ঘরে থাকা চাল ডাল বিক্রি করে ডাক্তারের সব টাকা পরিশোধ করে দেয়। গ্রামের সবাই বলতে থাকে ভৌরি অভিশপ্ত বলেই ধানুয়ার এই অবস্থা। ভৌরিও তখন সবার কথা বিশ্বাস করতে শুরু করে। সে মন্দিরে পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত বলে এ চিকিৎসার জন্য পূজা পাঠ করতে হবে, রাতে একা মন্দিরে আসতে হবে, তাও এক কাপড়ে। ভৌরি একথা তার স্বামীকে বললে সে রাগে ফেটে পড়ে, বলে পূজায় যদি রোগ সারতো তাহলে পৃথিবীতে ডাক্তারের দরকার হতো না। পণ্ডিতের মনে কি নোংরা চিন্তা চলছে আমি সব বুঝি। এই ভণ্ডামিতে পড়িস না, আমি নিজে থেকেই সেরে যাব। সেই রাতে পণ্ডিত মন্দিরে অনেকক্ষণ অপেক্ষা করল। গ্রামের দোকানদার তা দেখে পণ্ডিতের সঙ্গে ঠাট্টা করল। পণ্ডিত রাগে ফুঁসে থাকে আর বলে সৌরভ ধানুয়াকে কাজ থেকে বের করেছিল যাতে অভাবের কারণে ধানুয়া ভৌরিকে তার কাছে পাঠায়। সে আর বলে দোকানদার, যদি তুমি ভৌরির চাল ডাল না কিনতে তাহলেই সে ডাক্তারের টাকা দিতে পারত না, আর সে বাধ্য হয়েই আমাদের সাথে রাত কাটাতো। এ শুনে ডাক্তার ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল চিন্তা করিস না, এবার দেখ আমি কি করি। পরদিন ডাক্তার চৌধুরীর সাহায্যে পঞ্চায়েত ডাকল। গোটা গ্রামের সামনে সে একটা মেডিকেল রিপোর্ট নাড়িয়ে বলল গ্রামে মহামারী ছড়িয়ে পড়বে, আর এর কারণ ধানুয়া। লোকে হতবাক হয়ে গেল। রোগের নাম কেউ শোনেনি, কিন্তু রিপোর্ট দেখে সবাই ভয় পেয়ে গেল। গ্রাম ছিল অশিক্ষিত আর কুসংস্কারে ভরা, তাই ডাক্তার আর চৌধুরীর মিথ্যেকে সবাই সত্যি বলে মেনে নিল। ভিড়ে ফিসফাস শুরু হলো। শেষে সিদ্ধান্ত হলো ধানুয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। বেচারা ধানুয়া গ্রামের বাইরে একটা ভাঙাচোরা ঝুপুপড়ি বানিয়ে থাকতে লাগলো। সে ভৌরিকেও নিজের থেকে দূরে রাখলো যাতে তারও এই রোগ না লাগে। ভৌরি একা পড়ে গেল। গ্রামে তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল। কাজের খোঁজে সে চৌধুরীর ভাটায় গেল, কিন্তু সেখানে তার জীবন নরকের চেয়েও খারাপ হয়ে পড়ল। মজদুর আর লাঠিয়ালদের চোখ তার শরীরের উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ত। এমন সময় মুম্বাই থেকে এক তরুণ ছেলে গ্রামে আসে। সে মজদুরদের দুরবস্থা নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছিল, আর তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো ভৌরিকে। ভৌরির কাজ ছিল রান্না করা, ঘর পরিষ্কার করা আর তার দেখাশোনা করা। ছেলেটা যুবক, তার দেখাশোনা করতে করতে ভৌরির মনেও তার প্রতি কামনা জাগে। শুটিংয়ের শেষ দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ছেলেটিকে ছাড়তে যাওয়ার পথে দুজনেই ভিজে যায়। অন্ধকারে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। ভৌরি ভেবেছিল এই মুহূর্ত কেউ দেখেনি, কিন্তু সৌরভের লোক তাদের হাতে নাতে দেখে ফেলে। পরদিন এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। 5 রসুক তার ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠল। ছেলেটিকে আবার সামনে নির্মমভাবে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। পঞ্চায়েতে ভৌরির উপর অভিযোগ চাপানো হলো। তামাশা দেখতে ধানুয়াও সেখানে ছিল। সে ভৌরির উপর ঝাঁপিয়ে পড়ে বলল তুই আমাকে ধোঁকা দিয়েছিস, এখন আমাদের কোনো সম্পর্ক নেই। ভৌরি এখন পুরোপুরি একা, না স্বামীর আশ্রয় না গ্রামের সহানুভূতি। দিন রাত অপমান সহ্য করার পর সে সেই পথ বেছে নিল যে পথ গ্রাম তার সামনে তুলে ধরেছিল। সে চৌধুরী আর তার চামুচাদের কাছে খবর পাঠালো এখন আমি তাই করব যা তোরা চাস, কিন্তু আমার দাম অন্য নারীদের থেকে 7 গুণ বেশি হবে। প্রথমে সবাই এটা উপেক্ষা করলো, কিন্তু রাত গভীর হতেই 5 রসুক তার একে একে তার বাড়িতে পৌঁছে গেল। দরদাম শুরু হলো। শেষে মোটা টাকার বিনিময়ে একজন ভবরীর এই ব্যবসা শুরু করলো। এখান থেকেই গ্রামের লালালসার ক্ষুধার্ত ভিড় তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভবরী এখন গ্রামের অভিশাপ নয়, গ্রামের সবচেয়ে দামি নারী হয়ে উঠল। ডাক্তার থেকে পণ্ডিত, চৌধুরী থেকে মজদুর, সবাই তার শরীরের সওদা করতে লাগলো। যে নারী তার অধিকারের জন্য লড়তে পারত, সে এখন গোটা গ্রামের লালসার খেলনা হয়ে গেল। গ্রামে এখন এসব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ালো। ভবরীর সম্মান বিক্রি হয়ে গেল, আর তাকে থামানোর কেউ ছিল না। এদিকে চৌধুরী তার ভাইদের জামিনের জন্য উকিলের পিছনে ছুটছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, টাকা দেওয়ার পরও জজের বদলি হয়ে যায় আর চৌধুরীর টাকা ডুবে যায়। উকিল নতুন পরামর্শ দেয়, বাসন্তীর দাদির সঙ্গে আপোস করাও, সে মামলা তুলে নিলেই কাজ হবে। ভারী মনে চৌধুরী দাদির কাছে গেল, কিন্তু সেখানে সে এমন এক সত্য শুনল যা তার প্রাণ কাঁপিয়ে দিল। দাদি বলল বাসন্তী তোরই মেয়ে ছিল। চৌধুরীর বুক ধক ধক করে উঠল। আসলে বছর কয়েক আগে তার এক অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক থেকেই বাসন্তী জন্মেছিল। সে মানসিকভাবে দুর্বল হলেও তার শরীরে চৌধুরীর রক্তই ছিল। এই সত্য জেনে চৌধুরী ভেতরে ভেতরে ভেঙে পড়ল। গভীর নীরবতা আর মানসিক চাপ তার আত্মাকে গ্রাস করল। সে কারো সঙ্গে কথা বলতো না, সারাক্ষণ চুপচাপ বসে থাকতো। শেষে মানসিক চাপে তার মৃত্যু হলো। কেউ বুঝতেই পারল না চৌধুরীর মতো এত শক্তিশালী মানুষের এমন পরিণতি কিভাবে হলো। কিন্তু চৌধুরীর মৃত্যুর পরও গ্রামের নোংরামি থামল না। এদিকে ডাক্তারের মেয়েও একদিন অসুস্থ হয়ে পড়ল। গোপনে চিকিৎসা করিয়ে জানা গেল তার এইডস হয়েছে। রাগে ডাক্তার তাকে মারতে
মারতে মারতে জিজ্ঞেস করলো, কার সঙ্গে এই নোংরা কাজ করেছিস? মেয়ে জানালো তার প্রেম ছিল ডাক্তারের সহকারী মনুর সঙ্গে। মনুকে পিটিয়ে জিজ্ঞেস করা হলে সে স্বীকার করলো সে ভৌরির কাছেও যেত। এই নাম শুনে ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল সেও বহুবার ভৌরির কাছে গেছে, অর্থাৎ ভৌরি এখন মৃত্যুর কারণ হয়ে উঠেছে। ধীরে ধীরে গ্রামে মৃত্যুর লাইন শুরু হলো। পুরুষ হোক বা নারী, সবার অবস্থা খারাপ হতে লাগলো। যখন মিডিয়ার কাছে খবর পৌঁছলো যে গ্রামে মহামারী ছড়িয়ে পড়ছে, তখন সবার পরীক্ষা করা হলো। রিপোর্টে এইডস ধরা পড়ল আর গ্রামে হাহাকার পড়ে গেল। এখন কাকে দোষ দেওয়া যায়? সবার আঙুল উঠল ধানুয়া দিকে, কারণ বছরখানেক আগে তাকেই এই রোগের কারণ বলা হয়েছিল। ক্ষিপ্ত গ্রামবাসী তাকে পিটিয়ে থানায় নিয়ে গেল, কিন্তু তার রক্ত পরীক্ষা করা হলে সত্য প্রকাশ পেল। ধানুয়ার কখনো কোনো রোগ ছিল না। আসলে ডাক্তার পঞ্চায়েতে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। সত্যিকারের রোগ ভৌরির কাছে এসেছিল সেই মুম্বাইয়ের ছেলের মাধ্যমে, যে ডকুমেন্টারি বানাতে এসেছিল। সেখান থেকেই এই বিষ গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল। সত্য জানার পর গ্রামবাসীর রাগ ফেটে পড়ে। তারা ডাক্তার, লালা, পণ্ডিত আর সৌরভকে ঘিরে ফেলল। পুলিশও চোখ বুজে রইল। সেই দিন গ্রামের মানুষ নেকড়ের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের এত মারা হলো যে তারা তরপাতে তরপাতে মারা গেল। এদিকে ধানুয়া যখন জানল ভৌরিও এই রোগে আক্রান্ত, তখন সে শেষবারের মতো তাকে দেখতে গেল, কিন্তু ততক্ষণে ভৌরির মৃত্যু হয়ে গেছে। ভারী মনে ধানুয়া তার চিতা সাজালো এবং পূর্ণ সম্মানের সঙ্গে তাকে শেষ বিদায় দিল। এই পুরো গল্প আমাদের শেখায়, নিজের কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। যে যা বনে তাই কাটে।